দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। যে সংসারে সুখ চায় সে কখনো তার সন্তানের স্বাস্থ্যের প্রতি অবজ্ঞা করে না। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর টনসিল সমস্যা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন শিশু নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আলী জেকব আর্সেনাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, আমি ভালো আছি। স্যার, আমাদের গলা ব্যথা হলেই আমরা বলি যে টনসিলের সমস্যা হয়েছে। এই টনসিল জিনিসটা আসলে কি, যদি একটু বুঝিয়ে বলতেন। টনসিল অ্যাকচুয়ালি একটা লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গানটা হচ্ছে আমাদের মুখের ভেতরে গলার পেছন দিকটাতে দুটো গ্ল্যান্ড থাকে। এই দুটো হচ্ছে আমরা টনসিল। আমরা কিন্তু প্রতিনিয়ত খাবার খাচ্ছি, কথা বলছি, কি আমাদের মুখের ভেতরে বিভিন্ন রকমের জীবাণু ঢুকছে। তো এই যে জীবাণুগুলো ঢুকে আমাদের বডিতে যে ইনফেকশন করবে বা আমাদের কোনো কারণে জ্বর আসতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে। তো এই লিম্ফয়েড অর্গান বা টনসিল যে জিনিসটা, এই যে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলোকে এগুলোকে কিল করছে বা মেরে ফেলছে। বেসিক্যালি টনসিল থাকার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা তো ভালো থাকতেছে বা আমাদের এটা আমরা একটা স্ট্যাটিক একটা অবস্থাতে থাকতে পারছি আর কি। স্যার, বড়দের টনসিলের সমস্যা হয় বলে আমরা জানি, শিশুদেরও কি টনসিলের সমস্যা হতে পারে? বড়দের চেয়ে শিশুদের টনসিলের সমস্যা বেশি হচ্ছে। আমরা সাধারণত পাচ্ছি যে 3 থেকে 16 বছরের যে বাচ্চাগুলো আমাদের কাছে আসে, এই গ্রুপের বাচ্চাদের টনসিলের সমস্যা সাধারণত বেশি হয়ে থাকে বড়দের থেকে। কি কি কারণে আসলে টনসিলের সমস্যা হতে পারে? টনসিল অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়ালও হতে পারে, ভাইরালও হতে পারে। এক একটা সিজনের উপর ভিত্তি করে শীতের মৌসুমের আগে ভাইরাসের প্রবণতাটা বেশি থাকে। সেই সময় হচ্ছে দেখা যাচ্ছে যে ভাইরাসের কারণে হচ্ছে টনসিলাইটিস হতে পারে। আমাদের ওয়েদারের যদি আর্দ্রতাটা বেশি থাকে সেই সময় ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন অথবা মুখের ওরাল ক্যাভিটির কোনো ইনফেকশনের কারণে টনসিলে যে ইনফেকশন করতে পারে। এটা বোধ ব্যাকটেরিয়াল এবং ভাইরাল দুই ধরনের ইনফেকশন হয়ে থাকে সাধারণত। স্যার, আপনি ভাইরাস আর ব্যাকটেরিয়ার কথা বললেন, এছাড়া আর কি কোনো কারণে টনসিলের সমস্যা হতে পারে? যেমন আমরা প্রায় শুনে থাকি বেশি ঠান্ডা পানি খেলে বা ইভেন গরম পানি খেলেও টনসিলের সমস্যা হয়। এটা কি আসলে সত্য? না, এটা আসলে মোটেই আমি সাপোর্ট করি না। বা অ্যাকচুয়ালি ঠান্ডা পানি খেলে যে টনসিল হবে এমন কোনো কথা অ্যাকচুয়ালি নেই। কারণ হচ্ছে আমি যদি বলি একটি শীত প্রধান দেশে যারা আপনার বসবাস করছে, তাহলে তো তাদের সবারই টনসিল ফেলে মানে ইনফেকশন রিপিটেডলি হতো, তাই না? এটা অ্যাকচুয়ালি কোনো গরম বা ঠান্ডার সাথে এটার কোনো রিলেশন নেই। সিজন চেঞ্জের সময় যে আমাদের যে ভাইরাসগুলো যখন আসে, যে কোনো সিজন চেঞ্জের সময় আমাদের কিন্তু কিছু ভাইরাস ডেভেলপ হয় শীতের আগের দিকে অথবা গরম পড়ার দিকে। ওই সময় আমাদের যে ওয়েদারগুলো চেঞ্জ হয়, আমাদের অঞ্চলের কথা যদি আমি বলি, যে আমাদের অঞ্চলে দেখা যায় যে আর্দ্রতাটা একটু বেশি। একটা বাচ্চা খেলাধুলা করছে, ঘেমে যাচ্ছে, ঘেমে যাওয়ার ফলে তার কিন্তু বাসায় এসে আবার সে হয়তো এসি বা হচ্ছে ফ্যানের মধ্যে সে ঠান্ডা হচ্ছে। এতে যে তার ভেতরে কোনো কারণে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রে যদি সেটা টনসিলে যে ইনফেক্টেড হয় বা টনসিলকে অ্যাটাক করে, তখন কিন্তু টনসিলাইটিস হতেই পারে। সো আপনি এটা কিন্তু আমরা আমাদের গতানুগতিক যে একটা ধারণা থাকে যে আমরা ঠান্ডা পানি খাচ্ছি দেখে আমার টনসিলাইটিস হবে, এটা অ্যাকচুয়ালি ঠিক না। অ্যাকচুয়ালি এটা টোটালি ডিপেন্ড করবে ওয়েদারের যে চেঞ্জগুলো এবং ওই বাচ্চা বা ওই রোগীর হচ্ছে ইমিউনিটি সিস্টেমের উপর একটা ইনভলভমেন্ট থাকে, যে বাচ্চাটা কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা মেনটেন করতে পারছে। এখানে আরও কিছু পয়েন্ট থাকে, যেটা হচ্ছে যে হাইজিন মেনটেন ইজ ইম্পর্টেন্ট। যদি ওরাল হাইজিন আপনি মেনটেন ঠিক না করেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু মুখের থেকে বা দাঁতের ডেন্টাল জোন থেকে আপনার টনসিলে ব্যাকটেরিয়া বা ভাইরাস ইনফেক্টেড হতে পারে। স্যার, কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে শিশুটি টনসিলের সমস্যায় ভুগছে? বাচ্চাদের টনসিল হলে সাধারণত জ্বরের তীব্রতাটা খুব বেশি থাকে। তো বাচ্চা তো বলতে পারছে না যে বাচ্চার গলা ব্যথা করছে। তো বাচ্চা দেখা যাবে যে জ্বর থাকবে এবং খাবার দাবার খুব কম খাচ্ছে এবং বাচ্চা খুব লেথার্জিকও হয়ে যায়। যখন খেলাধুলা কম করছে, তো বাচ্চার মা যখন দেখতেছে যে তার বাচ্চা খেতে পারছে না, এর সাথে জ্বর থাকছে, বাচ্চার মা তখন নিশ্চয়ই ডাক্তারের কাছে আসবে বা আমাদের কাছে আসে।
আমরা যখন গলা এক্সামিন করি বা গলা পরীক্ষা করে দেখি, মুখের ভেতরটা ওপেন করে আমাদের একটা টাং ডিপ্রেসর আছে, ওটা দিয়ে আমরা টনসিলটা খুব দেখতে হয়। তো তখন দেখা যায় যে টনসিল লাল হয়ে আছে, অথবা হচ্ছে টনসিলটা অনেক বড় হয়ে আছে। বাট এখানে আরেকটা কোশ্চেন, যে টনসিল বড় হলেই যে টনসিলাইটিস, এটা কিন্তু না। টনসিল ইনফেক্টেড থাকতে হবে, সেক্ষেত্রে আমরা তখন বলবো যে এটা টনসিলাইটিস। তখন আমরা নর্মালি হচ্ছে যে টনসিলের চিকিৎসা দিয়ে থাকি। যদি ব্যাকটেরিয়াল হয় সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল লাইনে আমরা ট্রিটমেন্ট দিই, ভাইরাল হলে ভাইরাল পারপাস আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং টনসিলের সাথে দেখা যায় যে ওই মুখে অনেক সময় ওরাল থ্রাশ থাকতেছে বা ক্যান্ডিডিয়াসিস ডেভেলপ করতেছে বা মুখে ঘা হচ্ছে, টনসিল ইনফেক্টেড, ওটার থেকে জিহ্বাতে ঘা হচ্ছে, পাশাপাশি জিহ্বাতে ঘা হচ্ছে। তখনও এই বা গলা পেইনের জন্য হোক, মুখে ঘার জন্য হোক, তখনও কিন্তু বাচ্চা খাবার দাবার একটু ছেড়ে দেয়। আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, বাচ্চার মারা সম্ভবত মনে করে আমাদের এই গলার বাইরের দিকে যদি ফুলে যায়, ওটাকে টনসিল মনে করে আমাদের কাছে নিয়ে আসে। ওটা কোনো টনসিল না, এটা আমরা হচ্ছে টনসিল, এটা এক ধরনের লিম্ফ গ্ল্যান্ড, যেটা হচ্ছে টনসিল ইনফেক্টেড হয়ে গেলে সেক্ষেত্রে ওই লিম্ফ নোডটা ফুলে যায়। তো এটাও একটা মানে লক্ষণীয় বিষয়, যে এটা খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, এই লিম্ফ নোডটা ফোলা কিনা। এটা ফোলা থাকলেও আপনি ডাক্তারের কাছে নিয়ে আসতে পারেন আপনার বাচ্চার টনসিলের কোনো প্রবলেম বা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো প্রবলেম হচ্ছে কিনা। স্যার, আপনি তো লক্ষণগুলো খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, এর চিকিৎসা পদ্ধতি আসলে কেমন? আমরা প্রথমে হচ্ছে এক্সামিন করব, এক্সামিন করে টনসিলের কন্ডিশনটা দেখব। প্রাইমারি স্টেজে আমরা হচ্ছে যদি ব্যাকটেরিয়াল হয় আমরা একটু অ্যান্টিবায়োটিক ইউজ করি। যেহেতু শিশুদের ক্ষেত্রেও, হ্যাঁ, এটা শিশুদের ক্ষেত্রে আমাদের যদি ইনফ্লাম থাকে, ইনফ্লাম বলতে আমি এটা হচ্ছে যে লাল হয়ে যায় টনসিলের ওই রিজনটাতে লাল একটা মানে রেডনেস থাকবে, এটা রেডনেস থাকবে এবং বাচ্চা পেইন ফিল করবে। তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করব। ব্যথা কমানোর জন্য আমরা হচ্ছে সাধারণত প্যারাসিটামল ইউজ করে থাকি। যদি টনসিলে ইনফেকশন হয়, টনসিল থেকে অনেক সময় আমাদের হচ্ছে কানের দিকটাতেও ব্যথা করতে পারে। সেখানে টনসিলের সাথে আমাদের যে মানে দেখা যায় সর্দি কাশির প্রবণতাটাও ঠিক থাকে। সেক্ষেত্রে আমরা নাজাল ড্রপ কিছু ইউজ করি, যাতে আমাদের ওই ইস্টিশন টিউবটা ব্লক না হয়। ওখানে যদি সর্দি জমে তাহলে কান ব্যথা করতে পারে। এই ক্ষেত্রে আমরা নাকের ড্রপ একটু ইউজ করে থাকি। মানে আমরা টনসিলের পাশাপাশি নাকের চিকিৎসাটাও কোনো সমস্যা হলে সেটারও চিকিৎসা করে থাকি। অ্যাকচুয়ালি ওই টনসিলের প্রবলেম থেকে অ্যাকচুয়ালি নাকে বা কানের ওই জোনটাতে একটু প্রবলেম হয়। স্যার, টনসিলের ইনফেকশন হলে সেটা কি ডাক্তারের কাছে যেতে হবে নাকি বাসায় এর চিকিৎসা সম্ভব? যদি কোনো গার্জিয়ান বুঝতে পারে যে তার বাচ্চা টনসিলের প্রবলেম হয়েছে, সে প্রাইমারি প্রথমে হোম ট্রিটমেন্ট নিতে পারে, প্রচুর পরিমাণে পানি খাওয়াতে পারে, শুধু প্যারাসিটামল খাওয়াবে, ভিটামিন সি খাওয়াবে। এগুলোতেও যদি সাবসাইড না হয় তখন ডাক্তারের কাছে আসতে হবে। স্যার, টনসিলের সমস্যা হলে আমরা যে গার্গল করছি, এটার কি আসলে কোনো উপকারিতা আছে? অবশ্যই উপকারিতা আছে। এটা অ্যাকচুয়ালি টনসিলের যে ইনফেকশনটা হয়েছে, ব্যাকটেরিয়া ইনফেকশন যদি আমি মনে করি, এটা ব্যাকটেরিয়াকে কোনো কিল করবে না, ওখানে সে ব্যথাটা কম পাবে। শুধু আমরা যে গরম পানি ইউজ করছি তাও কিন্তু না, ওখানে আমরা অনেক সময় মাউথওয়াশও ইউজ করে থাকি। ওই মাউথওয়াশগুলোতে কিছু অ্যান্টিসেপটিক থাকে, যেগুলো হচ্ছে লোকাল ব্যাকটেরিয়া, ভাইরাস বা ইনফেকশন যেগুলো থাকবে সেগুলোকে কিল করে। আর শুধু যদি আমরা প্লেন ওয়াটার দিয়ে করি, হ্যাঁ, প্লেন ওয়াটার দিয়ে শুধু করার পাশাপাশি আমরা একটু লবণও অনেক সময় ইউজ করে থাকি। এটাতে বাচ্চা বা ওই পেশেন্ট হচ্ছে কিছুটা ব্যথার থেকে মানে রিলিফ পাবে। বাট এটা আমি বলবো না যে ওখানে যে শুধু নর্মাল পানি দিয়ে লবণ দিয়ে ইয়ে করলে ব্যাকটেরিয়া কিল হচ্ছে, এটা হবে না। অ্যাকচুয়ালি যে একটু কমফোর্ট ফিল করবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, আমরা কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলবো না যে প্লিজ আপনারা বাচ্চাকে গরম পানি গড়গড়া করাবেন, কারণ একটা ছোট বাচ্চা গরম পানি গড়গড়া করতে পারে না। বেসিক্যালি দেখা যাবে যে গরম পানি ইউজ করতে গেলে সে বাচ্চাটা হয়তো মুখটুক পুড়ে ফেলবে। তো আমরা এটা অ্যাভয়েড করি, সাধারণত বলি না যে আপনার বাচ্চাকে গরম পানি, হ্যাঁ, তবে একটু বড় বাচ্চা যদি তারা পারে সেক্ষেত্রে তারা করতে পারে কুসুম গরম পানি দিয়ে গার্গেল করা, যেটা আর কি।
স্যার আপনি মুখের ঘাড় কথাও বললেন, সেক্ষেত্রে কি করণীয়? মুখের ঘা সাধারণত দেখা যায় যে আমাদের জিহ্বাতে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, সে ওটা আমরা সাধারণত বলে থাকি ক্যান্ডিডিয়াসিস বা ওরাল থ্রাশও বলি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাদের জিহ্বাটা একদম সাদা রঙের একটা লেয়ার পড়ে, ওই লেয়ারটা যখন পড়ে তখন ফাঙ্গাল ইনফেকশন যেটা হয়, তখন বাচ্চা অনেক সময় খেতে চায় না এবং একটা ওদের মধ্যে একটা ভমিটিং টেন্ডেন্সি ডেভেলপ করে এবং লালা পড়তে থাকে। তো আমরা কিছু মেডিকেশন ইউজ করি, অ্যান্টিফাঙ্গাল সলিউশন কিছু পাওয়া যায়, অ্যান্টিফাঙ্গাল কিছু ক্রিম পাওয়া যায়, ওগুলো আমরা একটু ব্যবহার করতে বলি। স্যার আমরা প্রায়ই শুনি যে টনসিলের অপারেশন হয়েছে, এই অপারেশনটা কি সবার ক্ষেত্রেই জরুরি? না না, এটা অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে জরুরি না। আপনার কাছে টনসিলের প্রবলেম নিয়ে আসলো, গলা ব্যথা জ্বর নিয়ে আসলো, তো আমরা কি প্রথম দিনই বলবো যে আপনার বাচ্চা টনসিল অপারেশন করতে হবে? এটা কখনো সম্ভব না। একটা বাচ্চা যদি বছরে মিনিমাম 7 টাইমস আপনি ট্রিটমেন্ট দিলেন, 3-4 মাস পরে আবার আসলো, আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, প্যারাসিটামল দিলেন, আবার 3-4 মাস পরে সেম কমপ্লেন নিয়ে আসলো, আবার দেখা যাচ্ছে যে আপনি সেম মেডিকেশন বা সেম টাইপ আপনি আবার আরেকটা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, বা যদি না হয় আপনি দিচ্ছেন না, তো বছরে যদি দেখা যায় যে 7 টাইমস বা 7 বার একটা বাচ্চা আপনার কাছে আসে, তখন আমরা বলবো যে না, এটা অপারেশন করে ফেলতে হবে। এখন সবাই কি 7 বার আসবে? সবাই তো 7 বার আসবে না। আমাদের এটাও মাথায় রাখতে হবে যে 2 বছরে কয়বার হচ্ছে। 2 বছরে যদি দেখা যায় একটা এপিসোড সে 5 বার নিয়ে আসে, তখন আমরা বলি যে এটা অপারেশন করবে। আবার আমরা এটাও দেখব যে 3 বছরে কবার বাচ্চাটা আসছে। 3 বছরে যদি 3 বার অ্যাটাক করে, তাহলেও আমরা বলবো যে অপারেশন করবে। দ্যাট মিনস সিকোয়েন্সটা হচ্ছে 1 বছরে আপনি 7 বার অ্যাটাক বা এপিসোড নিয়ে আসতে পারে, 2 বছরে 5 বার, এবং 3 বছরে 3 বার। এরকম উপসর্গ আমরা যদি পাই, তখন আমরা বলবো যে না, এটা থাকার চেয়ে না থাকাটাই বেটার। স্যার এটা তো আসলে একটু ভয়েরই বিষয়, যদি একটা অর্গান না থাকে সেক্ষেত্রে পরবর্তীতে কোনো জটিলতা হতে পারে কিনা? না, এটা সাধারণত হয় না। আমাদের বডির সিস্টেমে অনেক লিম্ফ নোড রয়েছে বা লিম্ফ নোড অর্গান আছে, যেগুলো অ্যাকচুয়ালি আপনার বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার মেকানিজমগুলো মেনটেন করতেছে। আমরা জানি যে টনসিল দুটো, সেক্ষেত্রে দুটো টনসিলই কি ফেলে দিতে হবে, না যেই টনসিলটা আক্রান্ত শুধু সেই টনসিলটা ফেলে দিব? যখন টনসিল ইনফেকশন হয়, ভাইরাস হোক ব্যাকটেরিয়াল হোক যেটাই হোক, ইনফেকশন কিন্তু দুটোতেই করে। এটা না যে আমার শুধু একটা টনসিল ইনফেকশন হলো আর একটা তো হলো না, যে আমি একটা ফেলে দিচ্ছি তো আরেকটা রেখে দিচ্ছি। যখন ইনফেকশন করবে দুটোতেই একসাথেই করবে, তো আমরা অ্যাকচুয়ালি দুটোই ফেলে দিই। স্যার যখন গলা ব্যথার সমস্যা নিয়ে শিশু আসে, তখন কি আমরা টনসিলই চিন্তা করব, না এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে? সাধারণত দেখা যায় বাবা মা কিন্তু আসছে টনসিলের প্রবলেম নিয়ে, তো আমরা শুধু যে টনসিলই পাচ্ছি তা কিন্তু না। আমাদের টনসিল তো গলার মুখের ভেতর দুপাশে থাকছে, ঠিক তার মাঝখানে ফ্যারিংস নামে একটা জায়গা আছে, ওখানেও ইনফেকশন হতে পারে। ওখানে যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল দুটো ইনফেকশন হয়। আমরা যখন মুখের ভেতরটা এক্সামিন করে দেখা যায় ওই ফ্যারিংসের যে অংশটা ওইটা লাল হয়ে থাকে, বা ওইখানে যে একটু ছোট ছোট লেশন বা ওরকম ছোট ছোট গোটার মতো থাকে, বা ওই জায়গাটা একটু লাল হয়ে থাকে এবং ব্যথা নিয়ে কিন্তু আসে। তো আমরা কিন্তু তখন ওটাকে টনসিল বলবো না, ওটা ফ্যারিংসের ইনফেকশন। সো ওইটা ফ্যারিংস ইনফেকশন, আমরা এটাকে ফ্যারিঞ্জাইটিস বলে থাকি। সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কিছুটা একটু ডিফারেন্ট থাকে, একটু চেঞ্জ থাকে। সেটা যে আমরা এই ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করি আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব, তারপর ব্যথার জন্য অ্যান্টিপাইরেটিক বা প্যারাসিটামল ইউজ করব। এইখানে একটু ইম্পর্টেন্ট ইস্যু এইখানে যদি এইখানে আমরা সাধারণত বড় বাচ্চাদের ক্ষেত্রে যেমন বলি যে গার্গেল করো বা গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে গার্গেল করো, এখানে কিন্তু আমরা গার্গেলের কথাটা বলি না। আমরা বলি এখানে একটু স্টিম নেওয়ার জন্য, গরম পানির বাষ্পটা নেওয়ার জন্য, যাতে ওখানে একটা আমরা সুদিং একটা ইফেক্ট পাই ওখানে, যাতে ওই জায়গাটা সবসময় একটা হিউমিড থাকে, ওখানে যাতে একটু
পানির যাতে ইটা ওখানে একটু সবসময় একটু ভেজা 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 থাকে, ফ্যারেনজাইটিস হলে ওই জায়গাটা একটু ড্রাই থাকে। সো আমরা গরম পানির ভাপটা ওখানে আমরা দিতে বলি, তখন দেখা যায় যে পেশেন্ট খুব কমফোর্ট ফিল করে এবং খুব দ্রুত রিকভারি করে। তো টনসিলের ক্ষেত্রে তো আমরা ভাবনার কথা বলি না। না, টনসিলে এটার কোনো বেসিক্যালি এটার কোনো রোল নেই। টনসিলে যে ভাপ নিতে, গরম পানির ভাপ নিতে হবে, এটার কোনো রোল নেই অ্যাকচুয়ালি। স্যার, টনসিল থেকে কি ভবিষ্যতে কোনো বড় ধরনের জটিলতা হতে পারে? অবশ্যই হতে পারে। টনসিলে আমাদের যে ব্যাকটেরিয়াটা ইনফেক্ট করছে আমাদের গলাতে, সাধারণত স্ট্রেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়াটা, এটা টনসিলে যে ইফেক্ট করে, এই ব্যাকটেরিয়াতে যে আমাদের কিন্তু রিউমেটিক হার্ট ডিজিজ নামে যে একটা টার্ম শুনেছি, সেম এই ব্যাকটেরিয়াতে যে আমাদের রিউমেটিক হার্টের রিপিটেড ইনফেকশন হচ্ছে, আপনি ট্রিটমেন্ট করছেন না, এই ব্যাকটেরিয়াটা যে আপনার হার্টে যে প্রবলেম করতে পারে, রিউমেটিক ফিভার হতে পারে এটা থেকে। অনেক সময় আমরা এজিএন নামে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা হচ্ছে আপনার কিডনির একটা প্রবলেম, সেম ব্যাকটেরিয়া আপনি ট্রিটমেন্ট করা হচ্ছে না, আপনার এই ব্যাকটেরিয়াটা যে আপনার কিডনিতে ইফেক্ট ফেলতে পারে। তো এখন যেহেতু অ্যাকচুয়ালি দেখা যায় যে বাবা মারা অনেক সচেতন, টনসিলের ট্রিটমেন্ট করছে। আগে যেটা হতো যে টনসিলের প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না বা ট্রিটমেন্টটা ঠিক মতো পাচ্ছে না, তখন কিন্তু রিউমেটিক ফিভারটা অনেক বেশি ছিল, যা এখন আমরা খুব কম পাচ্ছি। স্যার, আমরা তো চাই না কোনো শিশুরই টনসিলের সমস্যা হোক, সেক্ষেত্রে কি কি সতর্কতা আমরা আগে থেকে অবলম্বন করতে পারি? এখানে হচ্ছে বাচ্চাকে রেগুলার অ্যাকচুয়ালি একটা হেলদি ডায়েট মেনটেন করা উচিত, যাতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রতি সিজনে আপনি ভিটামিন সিটা আপনি অ্যাড করতে পারেন, যে টনসিলের জন্য এটা খুবই উপকারী। রেগুলার হচ্ছে আপনার বাচ্চাকে দুবেলা করে আপনি ব্রাশ করাতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে ওরাল মাউথ ওয়াশগুলো ইউজ করতে পারেন। পানি খাওয়ানো, বাচ্চাদেরকে একটু প্রচুর পরিমাণে পানিও খাওয়াতে হবে। আমাদের টনসিলের জন্য ভিটামিন সি এবং পানির রোলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, আজকে আমরা টনসিল সম্পর্কে, এর চিকিৎসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আশা করি এগুলো আমাদের কাজে লাগবে। বাবা মায়ের উদ্দেশ্যে যদি আপনি কিছু সংক্ষেপে বলতে চান। জি, বাবা মাকে যেটা খেয়াল রাখতে হবে যে যখনই আমাদের যে বাংলাদেশে যে ওয়েদারগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক ওই সময়গুলোতে সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। তো ওই সময়টা বাচ্চাদেরকে আপনার একটু চেক আপে রাখা উচিত, যে বাচ্চা আপনার ঘামছে কিনা বা আপনার ঠান্ডা লাগছে কিনা। যদি এগুলোতে প্রিভেনশন করা যায় তাহলে হচ্ছে টনসিলটার ইনফেকশন কমে যাবে। আপনি শাকসবজি, ফল, পানি জাতীয় খাবার, লেবু শরবত এবং দেশীয় ফল যেগুলো থাকবে এগুলো আপনি খাওয়াতে চেষ্টা করবেন। ডেন্টাল কেয়ারটাও ইম্পর্টেন্ট। ডেন্টালের প্রবলেম থেকেও কিন্তু টনসিলিয়ার হয়। ডেন্টাল কেয়ারটা আপনি ঠিক রাখতে পারেন। কিন্তু আমি বাবা মাকে বলবো যে এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখার জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আজ এ পর্যন্তই। কথা হলো শিশুর টনসিলের সমস্যা নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।